এত আয়োজন করার পর এই কাজটা হবে। কিন্তু তারপরেও বিষয়টা হলো যে সংকট কি কেটে গেল? তফসিল ঘোষণাটাই বাকি ছিল। সেটা করতে যেও কত রকম এই বঙ্গভবনে ঢুকতেছে, এই ঢুকলো, এই বেরোলো, এই বিচারপতির ওখানে গেল, এই প্রধান উপদেষ্টা দপ্তরে গেল। মানে হইছে কি, মানে নির্বাচন নিয়ে এত অনিশ্চয়তার কারণে তফসিল ঘোষণাটাই মনে হচ্ছে যেন বিশাল ব্যাপার। মানে তফসিল ঘোষণার সাথে, সাথে সব কাজ হয়ে গেল। যাই হোক, আমার প্রশ্ন হলো তফসিল আজকে ঘোষণা হয়ে গেল বুঝলাম। সংকট কাটলো কিনা? সংকট কিন্তু কাটলো না। সংকটের আরেকটা নতুন পর্যায় শুরু হলো। অনেকগুলো সংকট। একটা সংকট হলো যে পুরো নির্বাচনটা কি খুব উৎসবমুখর হবে কিনা? যেটা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন এটা নাকি একটা ইতিহাসের সেরা নির্বাচন হবে। তেমনটা হবে? হবে না। আমি আশঙ্কা প্রকাশ করছি। হবে না বলে আমার আশঙ্কা। যদি হয় আলহামদুলিল্লাহ আমি খুশি হব। আমার এই কথাটা মিথ্যা হোক। কেন হবে না? একটা বড় অংশ কিন্তু নির্বাচনের বাইরে আছে। শুধু আওয়ামী লীগ না। আওয়ামী লীগ তার সাথে জাতীয় পার্টি ওদের সাথে কি আচরণ করা হবে, ওরা ভোটের মাঠে আসতে পারবে কিনা, এই একটা সংকট আছে। তারপরে ওদের সাথে বেশ কিছু মিত্র শক্তি আছে, ভারত সহ ইউরোপের কয়েকটা দেশ, যাদেরকে বলতে হচ্ছে, ব্যাখ্যা দিতে হচ্ছে যে এই কারণে তারা আসতে পারবে না। কারণ গণঅভ্যুত্থান হয়েছে। গণঅভ্যুত্থানের পর তাদের কোনো রাজনৈতিক রিয়েলাইজেশন নেই, ফুট করে ঢুকে যাবে, এটা তো হয় না। এখানেও যুক্তি আছে। আবার তাদেরও যুক্তি আছে যে নির্বাচন করা তাদের সাংবিধানিক অধিকার, এটা গণতান্ত্রিক অধিকার। হ্যাঁ, এটা একটা মানবাধিকারের সাথে যুক্ত আছে, সেটা কেন লঙ্ঘন করা হবে? এই আলোচনাগুলো কিন্তু এখন তীব্র হবে। অন্যদিকে নতুন একটা সংকট তৈরি হয়েছে বিএনপি এবং জামাতের মধ্যে। বিএনপিকে ঘিরে মুক্তিযুদ্ধ স্বাধীনতার শক্তিগুলো আবার ঐক্যবদ্ধ হচ্ছে। কারণ জামাতের বাইরের অংশ যারা আছে তারা মনে করছে যে এই জামাত যদি ক্ষমতায় আসে তাহলে আবার ইতিহাস পাল্টে দেবে, বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্বাধীনতা অস্বীকার করবে এবং নতুনভাবে তারা যাত্রা শুরু করবে। অর্থাৎ স্বাধীনতার সার্বভৌমত্বের একটি যে প্রশ্ন, সেই প্রশ্নটা একটা ধাক্কা খাবে। আবার সেই ওই যে রিসেট বাটনের টিপ দেওয়ার মতন অবস্থা হবে যে ইতিহাস মুছে দাও, 24 থেকে শুরু করো। তো এইটার বিএনপি একটু পরে বুঝে তারা সোচ্চার হয়েছে। তাহলে জামাত বিরোধী একটা বড় বলয় তৈরি হবে। আবার এই বলয়ের মধ্যে এই আসন ভাগাভাগি নিয়ে অসন্তোষ ইতিমধ্যে দেখেছেন যে গণতন্ত্র মঞ্চ অসন্তুষ্ট, 12 দলীয় জোট অসন্তুষ্ট, অন্যান্য মিত্র যারা আছে তারাও অসন্তুষ্ট। এতগুলো দল তাদেরকে কিভাবে মানে আশ্বস্ত করবে? এবং সবার তো নির্বাচনে জেতারও সম্ভব না। তাহলে এখানে একটা টানাপোড়েন লাগছে। যার সাথে টানাপোড়েন সেই বিএনপি, সে নিজেও কিন্তু সংগঠিত না। নির্বাচনকে ঘিরে চট্টগ্রাম অঞ্চল, রাজশাহী অঞ্চল থেকে শুরু করে বিভিন্ন অঞ্চলে ভালো প্রার্থী হয়নি, অনেক ভালো প্রার্থী বাদ পড়েছে, মূল্যায়ন হয়নি। আমি অন্তত একটা জিনিস বলবো, এই যে আব্দুল আল নোমানের পুত্র সাইদ আল নোমান, তাকে কি কারণে বাদ দেওয়া হলো? একটা সফল উদ্যোক্তা, বাংলাদেশের 2-3টা ইউনিভার্সিটি সেরা ইউনিভার্সিটি, তার মধ্যে তার নিজের আব্দুল আল নোমানের সমর্থন এবং সাইদ আল নোমানের মানে প্রচেষ্টায় একটা সফল ইউনিভার্সিটি, এই ব্যাপারে দলমত নির্বিশেষে সবাই জানে তার প্রতিষ্ঠিত ইউনিভার্সিটি সেরা ইউনিভার্সিটি, তাও চট্টগ্রামের বুকে তরুণদেরকে যে প্রতিনিধিত্ব করে। আজকে আব্দুল আল নোমান বলা যায় যে অনেক দিন ধরে, লম্বা সময় ধরে চট্টগ্রাম বিএনপি রাজনীতিকে ধারণ করছে। আজকে তার পুত্র পায়নি, নমিনেশন পায়নি, অথচ সে একটা পরিচিত মুখ। এগুলিকে তো প্রমোট করা দরকার ছিল, হয়নি। আরো অনেকগুলো আমি নাম এখন আর উল্লেখ করলাম না, আস্তে আস্তে আপনাদেরকে বলবো। রাজশাহী অঞ্চল, তারপরে ওই সিলেট অঞ্চলে সেটাই হয়েছে। কামরুজ্জামান কামরুল, সুনামগঞ্জ এক তরুণ, খুবই উদ্যোগী, সে নাই। কাইয়ুম চৌধুরী, সিলেট জেলা বিএনপির সভাপতি, তার আসন নাই। এইভাবে এক এক করে যদি আমি বলতে চাই, এই লম্বা বলা হবে, কিন্তু অবশ্যই বলবো, আমি এক এক করে বলা শুরু করব যে মানে এই মানুষগুলো বঞ্চিত হয়েছে। তো তার মানে বিএনপির মধ্যেও কিন্তু একটা টানাপোড়েন, সেখানে একটা সংকট, শরিকদের নিয়ে সংকট। তারপরে এই দলের সঙ্গে, এই শক্তির সাথে জামাতের একটা দ্বন্দ্ব,
এনসিপির মুভমেন্টটা বোঝা যাচ্ছে না, এনসিপি কোন দিকে যাবে, কি তাদের নির্বাচনী স্ট্র্যাটেজি হবে। তাহলে আভ্যন্তরীণভাবে নির্বাচনকে ঘিরে কিন্তু একটা যে জট, নতুন করে একটা আওয়ামী লীগ বাদে যে নতুন একটা নির্বাচনী যাত্রা, সেই যাত্রাটা কিন্তু এখনো মসৃণ না। নানান রকম দ্বন্দ্ব সংঘাত কাজ করতেছে। কোন দিকে টার্ন করবে আমরা কেউ জানি না। জামাত লাস্টে কি অ্যাকোমোডেট করতে পারবে? জামাত কি সেই উগ্রতা, তার অবস্থান সেটা কি থাকবে কিনা? কারণ কিছু কিছু বক্তব্য ইতিমধ্যে মিডিয়াতে আসছে, যেটা আমাদের মূল্যবোধ, আমাদের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, এগুলিকে মনে হচ্ছে যেন আবার আমরা নতুন করে আমাদের খুঁজে নিতে হবে আমাদের স্বাধীনতা, মুক্তিযুদ্ধকে। সেই জায়গা থেকে এখন জামাত কতটা অ্যাকোমোডেট করতে পারবে? জামাতের আমির একটা ভালো কথা বলেছেন যে, আমরা ধর্মীয় রাজনীতি করলেও আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি না, এরকম একটা কথা। যে আমরা ধর্মীয় রাজনীতি করি কিন্তু আমরা ধর্মের অপব্যবহার করি না। মাফ করবেন, এই কথা বলছে, ধর্মের অপব্যবহার করি না। এটা আমি ভালো। তার মধ্যেও ওই জোটের মধ্যে আমি মনে করি যে জামাত যথেষ্ট প্রোগ্রেসিভ, কিন্তু অন্যান্য শক্তিগুলো তার ভেতরে যেগুলি আছে সেগুলি তো উগ্র। এগুলি তো জামাতকে গাইড করতে থাকবে এবং জামাতকে উস্কানি দিতে থাকবে। তখন কি হবে? জামাতের দেখেন ডাকসুর ভিপি সাদিক কায়েম, সে নাকি মির্জা আব্বাসের সাথে লড়বে। তাহলে ডাকসু, ছাত্র রাজনীতি, এখনই তারা হুঙ্কার দিচ্ছে বিএনপির এগেনস্টে। তাহলে কেমনে হবে? এখানে তো একটা দারুণভাবে ক্ষোভ বিক্ষোভ শুরু হয়ে যাবে। এবং এই ইস্যুতে যদি আওয়ামী লীগও যুক্ত হয় স্বাধীনতা মুক্তিযুদ্ধ ইস্যুতে জামাতের বিপরীতে, তাহলে অটোমেটিক কিন্তু বিএনপি আওয়ামী লীগের একটা পরোক্ষ জোট তৈরি হয়ে যাবে। সেটা কিন্তু মানে আর একটা বিপজ্জনক। তার মানে ওই খাল কেটে কুমির আনার মতন যে পরাজিত শক্তি, তখন অস্তিত্ব রক্ষার জন্য ওই শক্তিকে আবার টেনে আনা, এইরকম প্রবণতাগুলি হইতে পারে। হয়ে গেছে আমি এটা বলবো না, আমি আশঙ্কার দিকগুলি বলছি। আন্তর্জাতিকভাবে এই যে নির্বাচন হতে যাচ্ছে, এটাকে অংশগ্রহণমূলক, সুষ্ঠু, অবাধ মনে করছে কিনা, সেটাও একটা প্রশ্ন। এবং সবচেয়ে বড় সংকটের জায়গা হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কি দাঁড়াবে। তফসিল ঘোষণার পর প্রার্থিতা যখন নাকি ফাইনাল হয়ে যাবে, তখনই কিন্তু শুরু হয়ে যাবে সমস্ত প্রার্থীরা নির্বাচনের মাঠে কিভাবে অ্যাক্ট করে। তারা পুলিশকে ব্যবহার করতে চাইবে, প্রশাসনকে ব্যবহার করতে চাইবে, টাকার গরম দেখাবে যার যার অবস্থান থেকে, অস্ত্র, শক্তি, এগুলিকে নিয়ন্ত্রণের জন্য প্রশাসন কতটা প্রস্তুত, এটা কিন্তু বড় প্রশ্ন। ফলে অনেকগুলো শঙ্কা নিয়ে কিন্তু দাঁড়িয়ে আছে অনেকগুলো বিষয়।